আচ্ছা, প্রথমে আগে একটু চট করে দেখি যে আগের দিন আমরা কি কি দেখলাম। আগের দিন আমরা দেখলাম যে এই যে ক্রিস্টাল, ক্রিস্টালের ভেতরে অ্যাটমগুলো আইদার কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে পারে কিংবা কোনো প্যাটার্ন ফলো নাও করতে পারে। আচ্ছা, যদি কোনো প্যাটার্ন ফলো করে তাহলে সেটাকে বলে ক্রিস্টাল। এবার নেক্সট যেটা কথা সেটা হচ্ছে যে ক্রিস্টাল মানে প্যাটার্নের মধ্যে, এবার প্যাটার্ন তো অনেক রকম হতে পারে, মানে একটা বিশাল একটা ব্যাপার সেটা, মানে এত রকম মেটেরিয়াল আছে, এত রকম অণু পরমাণু ইত্যাদি। তাহলে প্যাটার্নগুলোকে একটা নির্দিষ্ট রুল অনুযায়ী, মানে একটা নির্দিষ্ট ভাবে স্টাডি করতে হবে। মানে যদি আমি ক্লাসিফাই করতে চাই তাহলে তাহলে প্যাটার্নগুলোকে যেইটা দিয়ে স্টাডি বল বা ক্লাসিফাই করা হয়, দ্যাট ইজ কল্ড সিমেট্রি। এবার সিমেট্রি জিনিসটা বেসিক্যালি কি, সিমেট্রিটা হচ্ছে একটা সিমেট্রি জিনিসটা আসলে একটা অপারেশন। যেমন এরকম কোনো একটা স্টিক আছে, সেটাকে আমি যদি 180 ডিগ্রি রোটেট করাই অ্যাবাউট দিস পয়েন্ট, তাহলে স্টিকটা এই পজিশনে চলে এলো, এবং তাতে দেখা গেল যে অরিজিনালি যেমন দেখতে ছিল, জাস্ট এটা মুভ করে গেছে, কিন্তু অরিজিনালি যেমন দেখতে ছিল এখন ওটা সেই রকমই দেখতে। তার মানে বল। ও হ্যাঁ হ্যাঁ, হুম হুম, সরি। এবার পাচ্ছিস তো দেখতে? হুম হুম হুম, ঠিক আছে। এক মিনিট। হুম, হ্যাঁ, তো এবার যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলেও স্টিকটা একই রকম দেখতে থেকে গেল। তার মানে হচ্ছে সিমেট্রি অপারেশন হচ্ছে এমন কোনো একটা অপারেশন যাতে মানে অরিজিনাল ফিগার ইজ কপিড অনটু ইটসেলফ, এটাকেই বলে সিমেট্রি অপারেশন। তাহলে সিমেট্রি অপারেশন দিয়ে কিভাবে প্যাটার্নকে চেনা যায়, যেমন সাপোজ একটা যদি এরকম একটা প্যাটার্ন থাকে, তাহলে সেখানে আমরা এরকম বলতে পারি যে এটা হচ্ছে একটা রিপিটিং ইউনিট। এই ইউনিটটাকে রিপিট করলে বাকি পুরো প্যাটার্নটা তৈরি হচ্ছে। আবার এই ইউনিট মানে এটা এক রকমের প্যাটার্ন, এই বাঁদিকেরটা, আবার এটা আরেকটা অন্য রকমের প্যাটার্ন। সেখানে আবার দেখা যাচ্ছে যে এখানে বেসিক রিপিটিং ইউনিটটা হচ্ছে এইটা, এটাকে রিপিট করলে বাকি পুরো প্যাটার্নটা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এইটার সঙ্গে এই প্যাটার্নের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এখানেই যে এই এর যে রিপিটিং ইউনিট অর্থাৎ এই প্যারালেলোগ্রাম, সেটাকে 2π/1 এবং 2π/2 অর্থাৎ পাই, তার মানে 360 ডিগ্রি রোটেশন, আর 180 ডিগ্রি রোটেশন রোটেট করলে এই রিপিটিং ইউনিটটা একই রকম থাকে, অর্থাৎ এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। তো দেখে বুঝতে পারছি ছবিটা একটু ভুলভাল আঁকা হয়েছে ঠিকই, কিন্তু বুঝতেই পারছিস যে রোটেট করলে মোট কথা এই প্যারালেলোগ্রামটা এরকমই আরেকটা প্যারালেলোগ্রাম হবে। অথচ এইখানে যে রিপিটিং ইউনিটটা আছে সেটাকে 90 ডিগ্রি অর্থাৎ 2π/4 2π/4 রোটেশন দিলে সেটা আরেকটা মানে নিজেই নিজেকে কপি করবে। তাহলে এইটার যে সিমেট্রি সেটাকে আমরা বলি 2π/1 আর 2π/2 আছে, তাহলে এই যে রিপিটিং ইউনিট সেটাকে বলা হয় ইউনিট সেল। তো আমরা বলি যে এই ইউনিট সেলের 1 ফোল্ড
এবং টু ফোল্ড সিমেট্রি আছে। এই যে নিচে যেটা থাকে সেটা 2π/1 2π/2, আর এইখানে যে ইউনিট সেল আছে তার 4 ফোল্ড সিমেট্রি আছে ইউনিট সেলের। তো তাহলে বেসিক রিপিটিং ইউনিটের সিমেট্রি যেহেতু আলাদা, তাই এটা একটা ক্যাটাগরি এবং এটা আরেকটা ক্যাটাগরি। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইখানে যে সিমেট্রি অপারেশন আমি করলাম সেটা হচ্ছে রোটেশন, এবং রোটেশন সবসময়ই করা হয় কোনো একটা পয়েন্টের রেসপেক্টে। যেমন এটাকে রোটেট করছি এই পয়েন্টের রেসপেক্টে, হ্যাঁ, তার মানে এখানে একটা পয়েন্ট ফিক্সড। তাহলে কোনো একটা সিমেট্রি অপারেশনে যদি অ্যাটলিস্ট একটা পয়েন্ট ফিক্সড থাকে, মোর দ্যান ওয়ান পয়েন্টও হতে পারে, তাহলে সেই সিমেট্রি অপারেশনকে বলে পয়েন্ট গ্রুপ। অ্যাকচুয়ালি এটা এক ধরনের গ্রুপ থিওরি, মানে গ্রুপ থিওরির অ্যাপ্লিকেশন আর কি এটা, পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন হলো। আর পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন ছাড়া আরেকটা ধরনের অপারেশন কি হতে পারে, বারবার আমি এটাই লিখি, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে কিন্তু কোনো একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এবং ওখানে মোস্ট জেনারেল ট্রান্সলেশনে কোনো পয়েন্টই ফিক্স থাকে না। তো এটা হচ্ছে বেসিক থিওরিটা। এবার এই বেসিক থিওরি অ্যাপ্লাই করে তারপরে আমরা 2 ডাইমেনশন দিয়ে শুরু করেছিলাম, তার কারণ আমি 1 ডাইমেনশনটা হোমওয়ার্কে দেব। আচ্ছা, 2 ডাইমেনশনাল ল্যাটিসে আমরা স্টাডি করে দেখেছিলাম যে 5টা আলাদা টাইপের 5 ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ পাওয়া যাচ্ছে। ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ অর্থাৎ ডিস্টিংক্ট ইউনিট সেল, সেগুলো কিরকম, অবলিক ছিল, স্কোয়ার ছিল, রেক্টেঙ্গেল ছিল, তারপরে হঠাৎ করে আরেকটা সেন্টার্ড রেক্টেঙ্গেল ছিল, এবং আরেকটা কি ছিল, হেক্সাগোনাল ছিল বোধহয়, হেক্সাগোনাল। আচ্ছা, এইবার তারপরে আমি বলেছিলাম যে তোরা একটু 2 ডাইমেনশনাল পয়েন্টগুলো ভেবে বলবি যে এর বাইরে আর কিছু হয় কিনা, বা এদের মধ্যে একটা দিয়ে আরেকটাকে এক্সটেন্ড করা যাচ্ছে এরকম কিছু হয় কিনা। তো এখন তো অর্ণব ভালো ছবি আঁকে, তাই আমি এক্সপেক্ট করছিলাম, অর্ণব কি আছে আজকে, তাই আমি এক্সপেক্ট করছিলাম যে অর্ণব ছবি টবি এঁকে কিছু একটা ল্যাটিস নিশ্চয়ই আজকে বলবে। যা, নেই। যাই হোক, অ্যাকচুয়ালি এর বাইরেও কিছু কিছু ল্যাটিস কিন্তু আছে, এটা তোর একটু কেন যে মাথায় এলো না। তার আগে এটা দিয়ে শুরু করি। মৌসুম বলছিল যে হেক্সাগোনাল ল্যাটিস, হেক্সাগোনাল ল্যাটিস তার ইউনিট সেল হচ্ছে a1 equal to a2, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি বা 60 ডিগ্রি, আর সিমেট্রিটা ছিল 3 fold and 6 fold ছিল। আচ্ছা,
A1 A2 A1 আর মানে হেক্সাগোনাল ল্যাটিসে কিন্তু A1 ইকুয়াল টু A2। যাই হোক, তারপরে এই এরকম। আচ্ছা, বক্তব্য হচ্ছে যেহেতু এখানে A1 ইকুয়াল টু A2, তাহলে এটাকে আমি ইজিলি রম্বস বলতে পারি। আর তো কোশ্চেনটা কিছুটা আরেকবার বল। হেক্সাগোনালকে আমি হেক্সাগোনাল ল্যাটিস না বলে রম্বস ল্যাটিস বলতে পারতাম, সেটাই কি ছিল কোশ্চেনটা? হেক্সাগোনাল থেকে সিম্পলিফাইড। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিকই বলেছিস। আচ্ছা, হেক্সাগোনাল ল্যাটিস না বলে আমি এটাকে রম্বস ল্যাটিস বলতে পারতাম, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হলো সেন্টার্ড রেক্টেঙ্গেল, মাঝে একটা এই। আচ্ছা, সেন্টার্ড রেক্টেঙ্গেলকে আমি সেন্টার্ড রেক্টেঙ্গেল না বলে, কারণ এটা অবভিয়াসলি অবলিক ল্যাটিসের মধ্যেই ঢুকে যাচ্ছে, অবলিক ল্যাটিস দিয়েও এটাকে বলা যেত সেন্টার্ড রেক্টেঙ্গেল, দেখা যাচ্ছে সেটাও অবলিক ল্যাটিস, তাহলে আমি সেন্টার্ড রেক্টেঙ্গেল আলাদা করে কেন বললাম? আরো কোশ্চেন আছে, এই তো এই অর্ণব, হ্যাঁ তুই ল্যাটিস একে দেখলি বাড়িতে? আমি ভাবছিলাম তুই একটা অন্যরকম ল্যাটিস নিশ্চয়ই আজকে আমাদেরকে বলবি, যেটা এইগুলোর মধ্যে ফিট করছে না। বলছি যে আগের দিন বলেছিলাম না একটা অন্তত ল্যাটিস খুঁজে বার কর যেটাই 5টা টাইপ দিয়ে ফিট হচ্ছে না, এরকম কোনো ল্যাটিস কি তুই একে বার করতে পেরেছিস? হুম, কোনো কাজে নেই। ঠিক আছে, বসে পড়। হুম, তো যেটা বলছিলাম, এটা তো কোশ্চেন আছে এবং আরো 2-4টে কোশ্চেন আছে, যেমন যেমন আমি সেন্টার্ড রেক্টেঙ্গেল বললাম, অথচ আমি সেন্টার্ড স্কোয়ার বললাম না, ঠিক আছে। তারপরে ধর আমি সেন্টার্ড অবলিক, সেটাও বললাম না, যদিও এটা ঠিক যে সেন্টার্ড অবলিক মানেই অবলিক, মানে বলতে চাইছি যে এটা অবলিক ল্যাটিস, এই ঠিক আছে। তো এটা হচ্ছে অবলিক ল্যাটিস। এবার আমি যদি এটাকে সেন্টার্ড করি, অর্থাৎ মাঝে একটা এক্সট্রা, এটা অরিজিনাল অবলিক ল্যাটিস, এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, তাহলে সেটাকেও কিন্তু সেন্টার্ড অবলিক না বলে অ্যানাদার অবলিক ল্যাটিস হিসাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। সেন্টার্ড অবলিক ইজ ক্লিয়ারলি অ্যানাদার অবলিক ল্যাটিস, সেই জন্য সেন্টার্ড অবলিকটা আলাদা করে বলছি না, সেটা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেন্টার্ড স্কোয়ারও আমি বললাম না। এবং কোনটা সেন্টার্ড অবলিক? সেন্টার্ড স্কোয়ারটা অ্যাকচুয়ালি সেন্টার স্কোয়ারটা হেক্সাগোনাল, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ঠিক কথা। হুম, ঠিক। আর তাছাড়াও এমনিতেও ওরা সবাই সেন্টার্ড হলেই তো সেটা এমনিতেও অবলিকের মধ্যেও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সেন্টার স্কোয়ার হেক্সাগনে ঢুকবে, ঠিকই বলেছিস। হুম, এরকম সেন্টার স্কোয়ার, সেন্টার মানে হচ্ছে এরকম, এবং তার পাশেরটা যদি এখানে থাকে, এরকম, হ্যাঁ, ইয়েস, 1 2 3 4 5 6, হেক্সাগোনাল ঢুকবে, ঠিক। হুম, তার মানে হচ্ছে গিয়ে মোদ্দা কথা হচ্ছে আমি অবলিক মানে সেন্টার্ড
তাহলে তাহলে একটাই মোটামুটি এখন কোশ্চেন থাকছে যে সেন্টার রেক্টেঙ্গেলকে কেন অবলিক বলছি না, আর হেক্সাগোনালকে কেন রম্বস বলছি না। হেক্সাগোনালকে কেন রম্বস বলছি না। আরো একটা কোশ্চেন আছে, এরকম যদি একটা প্যাটার্ন থাকে, অরিজিনাল অবলিক ল্যাটিস, ধর এটা এবার প্যাটার্ন তো যা খুশি হতে পারে। তাহলে আমি যদি বলি যে প্রত্যেকটা ইউনিট সেলের মধ্যে সেন্টারে নয়, কিন্তু ধর ডায়াগোনাল বরাবর 1/4 ডিস্টেন্সে আরো একটা করে পয়েন্ট আছে। হ্যাঁ, মানে সেন্টার না হয় এরকমও তো হতে পারে, মানে হাবিজাবি যে কোনো কিছু, মানে বা যেমন ধরো স্কোয়ারের ক্ষেত্রেও আমি এটা বলতে পারি, স্কোয়ার ল্যাটিস। আচ্ছা, অবলিকটা না হয় অবলিকের মধ্যেই ঢুকে যাবে, কিন্তু স্কোয়ার ল্যাটিস, স্কোয়ার ল্যাটিসের ক্ষেত্রে আমি যদি বলি যে বডি ডায়াগোনালের 1/4 আরেকটা করে অ্যাটম আছে, বা সেন্টার রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের সেন্টারে না থেকে হয়তো 1/4 ডিস্টেন্সে আরেকটা করে অ্যাটম আছে। তাহলে সেন্টার রেক্টেঙ্গেলকে আমি আলাদা একটা স্ট্যাটাস দিচ্ছি, অথচ এদেরকে তাহলে আমি কি বলবো, মানে এদেরকে কি অবলিকের মধ্যে ঢুকিয়ে দেবো? অবলিকের মধ্যেও তো ঢুকবে না। ও, এটা তো এমনিতেও সেটাও তো ঢুকবে না। এইটা একটা ভালো কোশ্চেন করতে পেরেছি আমি। এই মনে করো একটা আরবিটারি 1/4 ডিস্টেন্সে একটা অ্যাটম আছে, তো এটা তো দিস ইজ নট ইভেন অবলিক। তাহলে এটা তো কোনো ল্যাটিস টাইপেই পড়ছে না, নো ল্যাটিস টাইপ, কোনো ব্রাভাই ল্যাটিস টাইপের মধ্যেই এটা পড়ছে না। তাহলে এটা একটা কোশ্চেন। আর ঠিক আছে, আমি একটাই ভেবেছিলাম, সেটা হচ্ছে এইটা ভেবেছিলাম। আচ্ছা, লাস্ট পার্টটা আপাতত সরিয়ে রাখি। ফার্স্টের যে কোশ্চেনগুলো আছে সেটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি, হ্যাঁ বল। হুম, উম, উম, না, আমরা এটা ন্যাচারাল এলিমেন্টের বেসিসে করিনি। এটা হচ্ছে ইনফাইনাইট ল্যাটিস ক্রিয়েট করা যাবে, মানে ইনফাইনাইট ল্যাটিসের কি ধরনের সিমেট্রি থাকতে পারে সেইটা বেসিসেই করেছি। ঠিক আছে, যদিও উদ্দেশ্য ছিল ন্যাচারাল এলিমেন্ট গুলোকে এক্সপ্লেন করা, কিন্তু এলিমেন্ট তো মনে কর, মানে যখন ক্লাসিফিকেশন হচ্ছে সাথে সাথে সব এলিমেন্ট তো আবিষ্কার হয়নি বা স্টাডি হয়নি। তো এই ক্লাসিফিকেশন গুলো থিওরিটিক্যালি করা হয়েছিল যতটা যা পসিবল সেটা। এবং আরেকটা জিনিস বলি, এই যে লাস্ট লাস্ট যে এক্সাম্পলটা দিলাম, এরকম এলিমেন্ট কিন্তু নেচারে আছে, মানে 2D তে নেই, 2 ডাইমেনশনাল এলিমেন্ট বলে তো কিছু হয় না, কিন্তু 3D তে কিন্তু এরকম আছে। কিন্তু সেটাকে আমরা আলাদা কোনো ল্যাটিস টাইপ বলি না, সেটারও কারণ আছে। এখন আমি আসছি, আগে আগের গুলো বলি, আগের কোশ্চেন গুলোই বেশি ফান্ডামেন্টাল। আচ্ছা, সেইটা তোরা বুঝতে পারবি। এইটা দেখ ভালো করে। ও, ছোট হয়ে গেল। আচ্ছা, এই যে নিচে যে চার্টটা আছে দেখ, এইটা হচ্ছে তোর 2 ডাইমেনশনাল ল্যাটিসের ক্লাসিফিকেশন। হ্যাঁ, একদম বাদিকে দেখ, সিঙ্গেল যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে 1 fold সিমেট্রি, 2 fold সিমেট্রি। আমরা দেখেছিলাম যে 1 2 3 4 6 এই
5টা অপারেশন হয় পয়েন্ট গ্রুপের মধ্যে, 5 আর 7 হয় না। আর এমটা যেটা বলছে সেটা হচ্ছে মিরর রিফ্লেকশন। ওকে, তাহলে এই 1 2 3 4 5 6 মোট 6টা টাইপের পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন হতে পারে। আচ্ছা, ডান দিকে হচ্ছে কম্বিনেশন, তার মানে হচ্ছে 1 2 3 4 6 এবং এম তাদের অল পসিবল কম্বিনেশন। এবার করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে 2mm 4mm 3m আর 6mm এই 4টে কম্বিনেশন হলেই ডিস্টিংক্ট পসিবল ল্যাটিস জেনারেট করা যায়। ডিস্টিংক্ট হতে হবে, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি যে এটা তোদের মনে হতে পারে যে 2mm 4mm আছে, অথচ ফর এক্সাম্পল 2mm 4mm 6mm আছে, কিন্তু এখানে তো 3mmটা নেই, 3mm সেটা তো নেই। সেটা নেই তার কারণ হচ্ছে যে এই যে 3mm সেইটা নিশ্চয়ই, মানে এখন করে দেখাতে গেলে আসলে এগুলো ক্রিস্টালোগ্রাফি যারা পড়ে তারা এগুলো এতটা ডিটেলে পড়ে, কিন্তু এই বেসিকটা জাস্ট যাতে তোদের জানা থাকে তার জন্যই আমি এগুলো বলছি। 3mmটা আসলে কোনো না কোনোভাবে নিশ্চয়ই 6mm এর সঙ্গে ম্যাচ করে যাবে, তাই জন্য ওটা নেই। আচ্ছা, mmটার মানে হলো দুবার রিফ্লেকশন, ঠিক আছে? 6mm এটার মানে হচ্ছে প্রথমে 6 মানে হচ্ছে তোর 2π/6 মানে 60 ডিগ্রি। 6mm মানে হচ্ছে 60 ডিগ্রি রোটেশন, মানে রোটেশন বাই 2π/6 রোটেশন হবে, তারপর একবার রিফ্লেকশন হবে একটা এম, তারপরে আবার রিফ্লেকশন হবে দুটো এম। এগুলোকে ক্রিস্টালোগ্রাফিক নোটেশন বলে। তো 2 ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে দেখা গেছে যে 1 2 3 4 6 এবং একটা সিঙ্গেল মিরর রিফ্লেকশন, এবং 2mm 4mm, তারপরে কি ছিল, 3m ছিল, আর 6mm ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো কি করলাম? 1 2 3 4 5 6 7, ওমা এক্সট্রা হয়ে গেল কি করে আবার? 2 4 5 6 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিকই আছে, 10টা। একটু দাঁড়া। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে 2 ডাইমেনশনাল যে কোনো প্যাটার্ন অফ পয়েন্টস এর ক্ষেত্রে এই 10টা অপারেশন করে, মানে এই 10টা পসিবল পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন আছে আর কি, যেগুলো একটা আরেকটার থেকে আলাদা। এবং একটা আরেকটার থেকে আলাদা মানে দুটো কন্ডিশন আছে, একটা হলো যে ডিস্টিংক্টনেস থাকতে হবে, যাতে একটা আরেকটার থেকে আলাদা হয় সিমেট্রি অপারেশন গুলো, ডিস্টিংক্টনেস থাকতে হবে, প্লাস এদেরকে ইনফাইনাইটলি রিপিট যেন করা যায়, ইনফাইনাইট রিপিটেশন। যেমন ওই 5-fold সিমেট্রি, 5-fold সিমেট্রি যেমন ডিস্টিংক্ট, হ্যাঁ, কিন্তু ইনফাইনাইট রিপিটেশন নেই। অনেকগুলো পেন্টাগনকে পাশাপাশি বসিয়ে ইনফাইনাইটলি বসিয়ে আর কি কোনো ল্যাটিস বের করা যায় না। আচ্ছা, তারপর যেটা ব্যাপার সেটা হলো যে এই যে সিমেট্রি অপারেশনগুলোর করেসপন্ডিং ল্যাটিস টাইপগুলো এখানে দেওয়া আছে। এবার এখানে একটু ভালো করে দেখ যে 1-fold আর 2-fold সিমেট্রি অপারেশনের সঙ্গে ল্যাটিস টাইপটা হচ্ছে প্যারালেলোগ্রাম, এটা আমরা জানি, অবলিক ল্যাটিস। আচ্ছা, এরপর রিফ্লেকশন এবং 2-fold রোটেশনের পরে দুবার মিরর রিফ্লেকশন, সেটার আন্ডারে আছে রেক্টেঙ্গেল এবং সেন্টার্ড রেক্টেঙ্গেল। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। প্যারালেলোগ্রামটা আছে 1 আর 2-fold সিমেট্রি অপারেশনের মধ্যে, আর রেক্টেঙ্গেল আর সেন্টার্ড রেক্টেঙ্গেল
আছে এম আর 2mm এর মধ্যে, যদিও সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল কিন্তু অবশ্যই ওয়ান ফোল্ড আর টু ফোল্ডের মধ্যেও পড়বে। মানে ওয়ান ফোল্ড আর টু ফোল্ড অপারেশনটা হচ্ছে একটা খুবই জেনারেল টাইপের অপারেশন, বিশেষ করে ওয়ান ফোল্ডটা তো বটেই, কারণ ওয়ান ফোল্ড রোটেশনটা হচ্ছে 360 ডিগ্রি রোটেশন। ঠিক আছে, এবার যে কোনো অবজেক্টকেই 360 ডিগ্রি ঘোরালে সেটা আবার আগের জায়গায় চলে আসে। আচ্ছা, টু ফোল্ডটা তবুও একটু স্পেসিফিক, কেননা 180 ডিগ্রি। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো একটা ইউনিট সেলের যদি কিছু বিশেষ ধরনের সিমেট্রি থাকে, যেমন এখানে যেমন কি লেখা ছিল, এম ছিল একটা এবং আরেকটা ছিল 2mm। ঠিক আছে, কোনো একটা ল্যাটিস টাইপের বা প্যাটার্নের যদি কোনো বিশেষ ধরনের সিমেট্রি থাকে, এই দিস সিমেট্রি ইজ হায়ার সিমেট্রি, হায়ার দেন 360 or 180। হায়ার ইন দ্য সেন্স এটা হচ্ছে স্পেসিফিক, মানে বলতে পারিস যে এটা হচ্ছে দিস ইজ আ সাবসেট অফ এইগুলো 360 or 180। ঠিক আছে, 360 বা 180 এগুলো হচ্ছে জেনারেল। মানে এরকমও হতে পারে যে মনে কর একটা কারুর হয়তো 90 ডিগ্রি সিমেট্রি আছে, আর আরেকটা কারুর হয়তো মানে অনেকগুলো 90 ডিগ্রি সিমেট্রির অনেকগুলো ফিগার তুই নিবি, তার মধ্যে আরেকটা দেখতে পেলি যে এর উপরে আরেকটা স্পেশাল সিমেট্রি আছে, সেটা হচ্ছে 6mm, কথার কথা বলছি, তখন কিন্তু সেটাকে তুই 6mm গ্রুপেই ফেলবি। মানে এইসব ব্রড ক্যাটাগরির আন্ডারে কিছু স্পেশাল সাবসেট থাকতে পারে, তখন সেটাকে সেই ক্যাটাগরিতেই ফেলা হয়। এটার কারণ হলো যে মানে খুব সিম্পল একটা এক্সাম্পল বলছি, ধর 360 ডিগ্রি রোটেশন, এটা তো যে কোনো অবজেক্টেরই 360 ডিগ্রি সিমেট্রি থাকে। এবার আমি যদি এখন তোকে বলি যে আমার কাছে একটা ফিগার আছে, ফিগারটা আসলে স্কোয়ার, কিন্তু আমি যদি তোকে বলি যে আমার কাছে একটা ফিগার আছে যার 360 ডিগ্রি বা ওয়ান ফোল্ড সিমেট্রি আছে, তো এইটা জেনে আমার তো খুব একটা লাভ নেই, কেননা ওয়ান ফোল্ড সিমেট্রি আছে বললে কি ফিগারটার ইউনিকনেস সম্পর্কে কি বলা হলো? কি বলা হলো না। ফিগারটার ইউনিকনেস হচ্ছে যে ফিগারটা একটা স্কোয়ার, এবং ফিগারটা যে স্কোয়ার সেটা ভালো করে বোঝাতে গেলে আমাকে বলতে হবে যে ফিগারটার 90 ডিগ্রি বা 4 ফোল্ড সিমেট্রি আছে, যদিও ফিগারটার 1 ফোল্ড সিমেট্রিও আছে, দিস ইজ ট্রু। কিন্তু আমি যদি 4 ফোল্ড সিমেট্রি কথাটা মেনশন না করি, তাহলে ফিগারটা যে স্পেশালিটি সেটা তো বলা হলো না। এই জিনিসটা অ্যাকচুয়ালি তোর ওই যে ওটা যেটা বলছিলি না, হেক্সাগোনালকে আমি রম্বস বলতে পারি, হেক্সাগোনালকে আমি রম্বস অবশ্যই বলতে পারি। ইনফ্যাক্ট রম্বসও তুই ছেড়ে, তুই হেক্সাগোনালকে পাতি তো তুই অবলিকও বলতে পারিস অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু এইটা আসলে মানে এটা ঠিক মানে জিওমেট্রিক্যালি ক্লাসিফিকেশন, কিন্তু পিওরলি জিওমেট্রি নয়। রম্বস বলতে পারি, কিন্তু যেহেতু পুরো ফিগারটার মধ্যে একটা 3 ফোল্ড এবং 6 ফোল্ড সিমেট্রিও আছে, তাই এটাকে হাইলাইট করার জন্য বা এই স্পেশালিটিটাকে বোঝানোর জন্য এটাকে আলাদাভাবে হেক্সাগোনাল ল্যাটিস বলা হয়। কেননা দিস ইজ, এই যে দেখ লেখা আছে, দিস ইজ বেসিক্যালি রম্বস 120 ডিগ্রি রম্বস, তার মানে এটা একটা স্পেশাল কাইন্ড অফ রম্বস। যেহেতু এটা স্পেশাল কাইন্ড অফ রম্বস মানে হেক্সাগোনাল, সেজন্য এটা সিমেট্রিটাও কিন্তু স্পেশাল। এটা সিমেট্রি হচ্ছে 3-6 তো আছেই, তার সঙ্গে 3m এবং 6mm আছে। রোটেট করিয়ে মিরর রিফ্লেকশন করালেও ফিগারটা রিপিট হয়। তাহলে মোটটা বক্তব্যটা হলো এটাই যে আমাদের যে 5টা ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ বলছি, এগুলোর মধ্যে একটাকে আরেকটা দিয়ে কোনো কোনো সময় এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু আসলে সেটা হচ্ছে আরেকটা সাবসেট। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল। সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল যেটা আছে, সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, সেন্টার্ড রেক্ট্যাঙ্গেলকেও আমি ইজিলি অবলিক ল্যাটিস বলতে পারতাম, কিন্তু অবলিক ল্যাটিস বললে শুধু এটুকুই বলা হতো যে এটার 1 ফোল্ড আর 2 ফোল্ড সিমেট্রি আছে। কিন্তু সেন্টার্ড রেক্ট্যাঙ্গেলের একই সঙ্গে m এবং 2mm এই সিমেট্রিটাও আছে, সেইটা ওটা বললে কিন্তু আর এইটা বলা হলো না। এই যে ওর যে একটা স্পেশালিটি,
তার মানে স্পেশালিটি একটা ইউনিট সেলের যদি কোনো বিশেষ ধরনের সিমেট্রি থাকে তাহলে তাকে সেই সিমেট্রি গ্রুপের আন্ডারেই ফেলতে হবে। ঠিক আছে, তার মানে হিসাব মতো দাঁড়াচ্ছে যে 1 আর 2 ফোল্ড সিমেট্রির আন্ডারে যে প্যারালেলোগ্রাম এটা হচ্ছে একটা মোস্ট ব্রড কেস, এর মধ্যে যে স্পেশাল কেস সেগুলোকে আলাদা আলাদা করে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তাই জিওমেট্রিক্যালি একটা আরেকটার সঙ্গে ম্যাচ করে যেতেই পারে, কিন্তু ক্রিস্টালের যে ক্লাসিফিকেশন সেটা ঠিক জিওমেট্রির থেকেও সিমেট্রি, মানে সিমেট্রি গ্রুপটা আসলে এখানে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিমেট্রি গ্রুপগুলো মানে সিমেট্রি অপারেশনগুলো আলাদা আলাদা, সেই অনুযায়ী আলাদা আলাদা টাইপ অফ ল্যাটিস। এবার MM 4MM এগুলো দিয়ে করে দেখালে আর একটু তোদের ভালো লাগতো সেটা আমি জানি, কিন্তু এগুলো না এত কিছু এখন করলে পরে সিলেবাস শেষ হবে না, কিন্তু এগুলো আমি পরে করাতে পারি যদি সব হয়ে যায়, কারণ এমনি ডিএসসি পেপার একটু বেশি বেশি পড়াতে হবে। এটা তোরা ক্রিস্টালোগ্রাফির যে কোনো বই বা ইন্টারনেটে সার্চ করলে এগুলোর একটুখানি ডিটেলস পেয়ে যাবি। ঠিক আছে, এটা একটু নিজেরা দেখিস ঘেটে ঘুটে, কিন্তু মেন থিওরি অফ ক্রিস্টাল ক্লাসিফিকেশন হচ্ছে যে তোমাকে পয়েন্ট গ্রুপ সিমেট্রি কি কি পসিবল, আর হচ্ছে ল্যাটিসের ইউনিট সেল, ডিফারেন্ট টাইপস অফ ল্যাটিস, different types of lattice। সেখান থেকে তোকে প্রথমে দেখতে হবে যে বেসিক রিপিটিং ইউনিট বা ইউনিট সেলটা কিরকম, তারপর তোকে দেখতে হবে যে তার সিমেট্রি অপারেশন বা পয়েন্ট গ্রুপ সিমেট্রি, এই ব্যাপারগুলো কিরকম। এবার সেইটা অনুযায়ী আর কি মানে ডিফারেন্ট শেপ, ইউনিট সেলে তো ডিফারেন্ট শেপ, এবার ডিফারেন্ট শেপ আর কি, তো এই ডিফারেন্ট শেপগুলো কোন সিমেট্রির আন্ডারে কোনটা পড়ছে, শেপ 1, শেপ 2, মানে হেক্সাগোনাল ল্যাটিস, হেক্সাগন এই শেপটা যে সিমেট্রি অপারেশনে পড়বে, স্কোয়ারটা সেই সিমেট্রি অপারেশনে পড়বে না। ঠিক আছে, স্কোয়ারের সিমেট্রি অপারেশন আর হেক্সাগনের সিমেট্রি অপারেশন হচ্ছে দুটো আলাদা টাইপের সিমেট্রি অপারেশন। সেই সিমেট্রি অপারেশনকে হাইলাইট করার জন্য, যে এর একটা স্পেশাল ফিচার আছে, সেটাকে হাইলাইট করার জন্য আমি ওগুলোর একটা করে আলাদা আলাদা নাম বা আলাদা আলাদা ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ নাম দিয়েছি। এবার এই পুরো গল্পটার মধ্যে যদিও মানে দুটো জিনিস একটু আর কি পয়েন্ট টু বি নোটেড। এক নম্বর হচ্ছে সেন্টারিংকে আমরা একটা আলাদা ইম্পর্টেন্স দিচ্ছি। হোয়াই? সেন্টারিং এবং বিশেষ করে সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল, কেননা একটা জিনিস দেখ, রেক্ট্যাঙ্গেল আর সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল এদের কিন্তু M আর 2mm দুজনেরই, এমন নয় যে রেক্ট্যাঙ্গেলের আলাদা পয়েন্ট গ্রুপ সিমেট্রি আর সেন্টার্ড রেক্ট্যাঙ্গেলের আলাদা পয়েন্ট গ্রুপ সিমেট্রি, সেটা কিন্তু নয়। ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল বললেই হতো, কিন্তু সেন্টার্ড রেক্ট্যাঙ্গেলকে একটা আলাদা ল্যাটিস টাইপ করেছে, যদিও তাদের পয়েন্ট গ্রুপ সিমেট্রিও এক। তো এই সেন্টারিং ব্যাপারটা এরা কেন করেছে, সেন্টারিং ব্যাপারটা ইম্পর্টেন্সটা কোথায়, এক নম্বর। আর সেন্টারিং ব্যাপারটা যে ইম্পর্টেন্ট সেটা এখান থেকেও বোঝা যায়, যেটা আমি একটু আগেই বলছিলাম, সেটার জন্য একটু বড় ছবি আঁকতে হবে। ও এটা কেন আঁকলাম, রেক্ট্যাঙ্গেল বলছি, রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে না, ঠিক আছে এটা না।
তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে সেন্টারিংটাকে আমি এতটা ইম্পর্টেন্স কেন দিচ্ছি, সেন্টার রেক্টেঙ্গেল বলে একটা আলাদা জিনিস ইন্ট্রোডিউস করছি, যদিও তাদের সিমেট্রি অপারেশনটা একই। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সেন্টারিংকে আমি এত ইম্পর্টেন্স দিয়েছি, তাহলে আমি এটাও তো বলতে পারি যে সেন্টারে না থেকে ডায়াগোনালের 1/4 আর একটা প্যাটার্ন, মানে আরেকটা তোর ডট, তো সেটাও তো একটা ল্যাটিস টাইপ। এই তো সেটার আমি কোনো আলাদা নাম দিলাম না, অথচ এইটার আমি একটা আলাদা নাম দিয়ে দিলাম। তাহলে দুটো কোশ্চেন, একটা হচ্ছে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, আর এটার কোনো, এটা 1 নম্বর কোশ্চেন কিভাবে রিপ্রেজেন্ট করব, 2 নম্বর হচ্ছে এটার আলাদা কোনো ডিফারেন্ট নাম কেন নেই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করব। এটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করব এভাবে, একটা রেক্টেঙ্গুলার ল্যাটিস হচ্ছে এই, আচ্ছা এবার আমরা আরেকটা রেক্টেঙ্গুলার ল্যাটিস কনস্ট্রাক্ট করতে পারি অফ সেম আর কি ইউনিট সেল প্রপার্টিস, অর্থাৎ A1 A2 সবই তো সেম। এই যে সাদা যে ল্যাটিসটা ড্র করলাম আর লাল যে ল্যাটিসটা ড্র করলাম, তাদের সবকিছুই এক, মানে ইউনিট সেলের যে ক্যারেক্টারিস্টিক্স সবকিছু কিন্তু সেম। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই টোটাল ল্যাটিসটাকে অ্যাকচুয়ালি বলা যায় দ্য টোটাল ল্যাটিস, এটাকে অ্যাকচুয়ালি বলা যায় কি টু ইন্টারপেনিট্রেটিং ল্যাটিস। ঠিক আছে, দুটো ইন্টারপেনিট্রেটিং রেক্টেঙ্গুলার ল্যাটিস একটা আরেকটার মধ্যে ঢুকে আছে, উইথ দেয়ার অরিজিনস shifted by A1/4 plus A2/4, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। ঠিক আছে, এই ল্যাটিসটাকে আমরা উই ক্যান রিপ্রেজেন্টেড বাই টু ইন্টারপেনিট্রেটিং রেক্টেঙ্গুলার ল্যাটিস, তার মানে আমার এটা অলরেডি গ্রুপে ছিলই, ব্রাভাই গ্রুপ যেটা, উইথ দেয়ার অরিজিন শিফটেড বাই A1/4 প্লাস A2/4। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে তার মানে এটা এই যে নতুন যে পয়েন্ট অ্যাড করে আমি যেটা নতুন ভাবলাম যে নতুন টাইপের ল্যাটিস, সেটা তার মানে যে কোনো জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে, এনিহোয়ার। তার মানে একটা অরিজিনাল রেক্টেঙ্গুলার ল্যাটিসের ভেতরে যেখানেই নতুন পয়েন্ট থাকুক না কেন, সেটাকে অলওয়েজ সবসময় লেখা যেতে পারে এইভাবে, টু ইন্টারপেনিট্রেটিং রেক্টেঙ্গুলার ল্যাটিস উইথ দেয়ার অরিজিন শিফটেড বাই। এবার এই জিনিসটা শুধু চেঞ্জ হবে, যত ডিফারেন্ট মানে পয়েন্টটা ডিফারেন্ট পজিশনে থাকবে তত মানে এই পোর্শনটা শুধু চেঞ্জ হবে। এবার দেখ সেন্টার্ড রেক্টেঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটারই একটা স্পেশাল টাইপ। সেন্টার্ড রেক্টেঙ্গেলটা কি, টু ইন্টারপেনিট্রেটিং ল্যাটিস rectangular lattice with origin shifted by A1/2 plus A2/2। এটাই তো আমার সেন্টার্ড রেক্টেঙ্গেল। সেন্টার্ড রেক্টেঙ্গেল কোথাও কি এঁকেছিলাম আগে? সেন্টার্ড কোথাও একটা আঁকলাম যে,
হ্যাঁ, যাই হোক, সেন্টার রেক্টেঙ্গেল ব্যাপারটা কি এরকম এরকম রেক্টেঙ্গেল, তার মাঝখানে এই, ঠিক আছে। তাহলে কিসের আওয়াজ? ও, তাহলে এবার এটাকেও তো একই রকম ভাবে বলা যায়, এখানেও যেমন আমি করলাম, এখানেও আমি সেরকম বলতে পারি যে না, এরকম ভাবে বললে তো আবার হবে না। এটাকে বলতে হবে, ও না, ঠিকই আছে, ঠিকই তো করছিলাম। তাহলে এটাকে আমি বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি তার মানে কি হচ্ছে, এইটা একটা, মানে এটাকে যদি পুরোটা ড্র করি পাশেরটার সঙ্গে, তাহলে এই ব্যাপারটা এরকম ভাবে চলছে রেড ল্যাটিসটা। তাহলে সেন্টার রেক্টেঙ্গেলকে আবার বলা যায় যে টু ইন্টারপেনিট্রেটিং ল্যাটিস, কেননা হোয়াইট এবং রেড এই দুটো ইন্টারপেনিট্রেটিং ল্যাটিস, কিন্তু তাদের অরিজিন, অর্থাৎ লালের অরিজিন হচ্ছে এটা আর সাদাটার অরিজিন হচ্ছে এটা, তাহলে এদের অরিজিন কতটা শিফটেড আছে, এইদিকে এটা হচ্ছে A2 আর এইদিকে এটা হচ্ছে A1, তাহলে দ্য অরিজিন হচ্ছে শিফটেড বাই, সেন্টারে আছে, তার মানে A2 এর অর্ধেক আর A1 এর অর্ধেক, সো দ্য অরিজিন ইজ শিফটেড বাই A1/2 প্লাস A2/2। তাহলে দেখা যাচ্ছে যে সেন্টার রেক্টেঙ্গেলটা হচ্ছে এই যে একটা মোস্ট জেনারেল ক্লাস বললাম ইন্টারপেনিট্রেটিং ল্যাটিস, তারই একটা স্পেশাল টাইপ, অথচ এগুলোকে আমি কোনো কিছু স্পেশাল ক্যাটাগরি দিচ্ছি না, অথচ সেন্টার রেক্টেঙ্গেলকে আমি একটা স্পেশাল ক্যাটাগরি দিচ্ছি। এই অ্যাসপেক্টটা আসলে খুব ইম্পর্টেন্ট। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য importance of centering। কোনো একটা ল্যাটিসের সেন্টারে অ্যাটম আছে বা নেই তার উপর বেস করে সেই ল্যাটিসের ফিজিক্যাল প্রপার্টি টোটালি চেঞ্জ হয়ে যায়। কোনো একটা ল্যাটিসের যদি সেন্টার অফ সিমেট্রি থাকে, যদি থাকে, তাহলে সেটাকে বলে সেন্ট্রোসিমেট্রিক, আর যদি না থাকে তাহলে সেটাকে বলে নন সেন্ট্রোসিমেট্রিক। ঠিক আছে, কিরম হতে পারে ল্যাটিসটা দেখতে, সেন্ট্রোসিমেট্রিক আর নন সেন্ট্রোসিমেট্রিক? এটা দেখ, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে লেড টাইটানেট, ও দুটোই লেড টাইটানেট, কিন্তু একটু স্ট্রাকচারাল মডিফিকেশন আছে, দুটো আলাদা আলাদা ফেজ আর কি। ঠিক আছে, একই মেটেরিয়াল, দুটো আলাদা আলাদা ফেজ। বাদিকে স্ট্রাকচারটা দেখ আর ডান দিকে স্ট্রাকচারটা দেখ। বাদিকে স্ট্রাকচারে মাঝখানে যে গ্রিন মানে লেডটা, ঠিক আছে, লেড অ্যাটমটা একটা সেন্টার পজিশনে বসে আছে, ওই পজিশনটা কিন্তু সেন্টার পজিশন। কেন সেন্টার পজিশন? কেননা মানে কি বলবো, এটা ম্যাথমেটিক্স আছে অনেক কিছু, মানে ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইনভার্সন। ঠিক আছে, মানে এটা তো একটা গ্রিন অ্যাটম, এটাকে আমার এখানে কার্সারটা দেখাবে, আচ্ছা দেখাচ্ছে, ওকে। দেখ, এটা হচ্ছে গ্রিন অ্যাটম, এবার আমি যদি এই অরেঞ্জ অ্যাটমটাকে লক্ষ্য করি, তাহলে
আমি যদি ইনভার্সন করি, ইনভার্সন মানে কি এক্স ওয়াই জেড সমস্ত স্পেস কোঅর্ডিনেটের সাইনটাকে চেঞ্জ করে দেওয়া, সেইটা যদি আমি করি তাহলে এই অরেঞ্জ অ্যাটমটা এটার অ্যাবাউটে, মানে এটাকে অরিজিন ধরে এই অরেঞ্জ অ্যাটমের সমস্ত এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট যদি চেঞ্জ করে দিই, মাইনাস করে দিই, তাহলে এইটা চলে আসবে এখানে। মানে সোজা কথা হচ্ছে এটা একদম সেন্টার পজিশনে আছে, এটার অ্যাবাউটে উল্টে দিলে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, মানে এটার অ্যাবাউটে উল্টানো সম্ভব, এবং উল্টে দিলে স্ট্রাকচারটা একই রকম থাকে। দ্যাট ইজ ওয়াই সেন্ট্রোসিমেট্রিক। সেন্টারের অ্যাবাউটে ইনভার্সন করলে অরিজিনাল স্ট্রাকচারটাই আবার ফিরে আসে, অর্থাৎ সিমেট্রি আছে। সো ইট ইজ সেন্ট্রোসিমেট্রিক। বা যদি অতটাও কিছু মাথায় নিতে ইচ্ছে না করে, যা সিম্পল এটাও বলতে পারি, যার সিম্পল ব্যাপার যে এটার পুরো ফিগারটার একটা সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এটা, এবং সেখানে একটা অ্যাটম এক্সিস্ট করে। পাশেরটায় আয়। আচ্ছা, যদি শুধু ব্লু অ্যাটম গুলো ভাবিস, অনলি ব্লু অ্যাটমস, তাহলে গ্রিনটা সেন্টার অফ সিমেট্রিতে আছে। শুধু ব্লু গুলো বলছি কিন্তু, ঠিক আছে? শুধু ব্লু এর রেসপেক্টে গ্রিনটা সেন্টার অফ সিমেট্রিতে আছে। কিন্তু যদি টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাকেও সঙ্গে ধরি, তাহলে কিন্তু আর গ্রিনটা সেন্টার অফ সিমেট্রিতে নেই। একটু মনে মনে ব্যাপারটাকে উল্টে দেখ, মানে এটাকে যদি জাস্ট মানে একটা পাতা ভাঁজ করার মতো এই বরাবর ভাঁজ করলাম, মানে এই বরাবর একটা ভাঁজ করলাম, করে এটাকে জাস্ট ভাঁজ করে দিলাম, এটা কিন্তু এটার উপরে এসে পড়বে না। বাদিকের ফিগারে কিন্তু আমি এরকম ভাবে একটা লাইন টেনে যদি পাতা ভাঁজ করি, তাহলে একটা এটার উপরে এসে পড়বে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এই সিমেট্রিটা নেই। এটা অ্যাকচুয়ালি এইটা দেখলে বোঝা যাবে, এই যে অরেঞ্জ দিয়ে যে একটা ফিগার গ্রিন অ্যাটমের চারপাশে আছে, 1 2 3 4, এই ফিগারটাই তো সিমেট্রিক নয়। সুতরাং এখানে কিন্তু ওই ইনভার্সন করলে ফিগারটা রিপিট হবে না। বাদিকেরটার ক্ষেত্রে কিন্তু এই গ্রিনের চারপাশে আছে একটা স্কোয়ার, সুতরাং বাদিকের ফিগারটা কমপ্লিটলি সিমেট্রিক অ্যাবাউট দ্য সেন্টার। ডান দিকের ফিগারটা ব্লু অ্যাটমগুলো ধরলে তাই, কিন্তু অরেঞ্জ অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটা এখানে এমন হয়ে আছে যে পুরো ফিগারটাকে ধরলে বা পুরো স্ট্রাকচারকে ধরলে এই গ্রিনটা কিন্তু আর সেন্টার অফ সিমেট্রিতে নেই। সুতরাং হ্যাঁ বল। ওটা কি হয়েছে? টেট্রাহেড্রালে 4টে হেডে আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লুটা হচ্ছে ওই মাঝখানটাতে আছে, মানে ব্লু এর সঙ্গে দাঁড়া আমি বলছি, ব্লুটা আছে ওখানটাতে, অরেঞ্জটাকে সামনেটাতে দেখিয়েছে 1 2 3 4। আচ্ছা, ব্লু এর সঙ্গে অরেঞ্জটা অ্যাকচুয়ালি অ্যাটাচড অবস্থায় আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা 3D, এটা 3D। না কিন্তু, এটা সেটা না কিন্তু, ঠিক আছে? আর হ্যাঁ, এটা কিন্তু 3D, এটা 2D নয়। হ্যাঁ হ্যাঁ, মানে 2D না, মানে অরিজিনালটা 3D, এবার তোকে বিভিন্ন দিক থেকে দেখাচ্ছে, কিন্তু মানে বলতে চাইছি যে বাদিকেরটা ডান দিকেরটা মেটেরিয়াল এক, কিন্তু ফেসটা একটু আলাদা, স্ট্রাকচারিংটা একটু আলাদা। আর এটা তোকে দেখাচ্ছে তো কোনো একটা এক্সিস বরাবর, অবশ্যই সেটা তো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর এটা অ্যাকচুয়ালি ওই জন্য দুরকম টাইপের, দেখ টাইপটাও লিখে দিয়েছে, ক্যালসিয়াম টাইটানেট টাইপ স্ট্রাকচার যদি হয়, মানে লেড টাইটানেটেরই দুরকম স্ট্রাকচার হয়। যদি ক্যালসিয়াম টাইটানেট ধরনের স্ট্রাকচার হয় তাহলে সেটা সেন্ট্রোসিমেট্রিক। আর মানে মানে যদি হিট করি বা অন্য কোনো মেথডেও এইসব ফেস চেঞ্জগুলো করা যায়, তখন সেটা পাল্টে হয়ে যাবে বেরিয়াম টাইটানেট টাইপের স্ট্রাকচার, তখন সেটা হয়ে যাবে নন সেন্ট্রোসিমেট্রিক।
এটা একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য যে সেন্টারে অ্যাটম থাকা আর না থাকা মেটেরিয়ালের প্রপার্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ইনফ্যাক্ট সেন্টারে অ্যাটম থাকলে কি হবে, না থাকলে কি হবে, তার উপর বেস করে প্রপার্টি তুই প্রেডিক্ট, মানে এখন লোকে তাই করে, এখন লোকে ওটার উপর বেস করে প্রপার্টি প্রেডিক্ট করে এবং মানে মেটেরিয়াল ক্রিয়েট করে যে আমার এই প্রপার্টি দরকার, আমার সেন্টারে অ্যাটম দরকার, তার জন্য আমি অ্যাটম ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি সেই প্রপার্টি মেটেরিয়াল ক্রিয়েট করলাম। একটা জাস্ট ছোট্ট করে বলে দিই যে আগের দিন, হ্যাঁ না না পড়তে হবে না, এটা খালি এখন শুনতে হবে। 32 এগুলো পড়তে হবে না, পড়তে হবেই সেটা না, এমনি ভালো লাগলে পরে একটু দেখতে পারিস। সিমেট্রি ব্যাপারটা হচ্ছে গিয়ে না এতটা ডিটেলস তোদের পড়তে, তোদের শুধু ব্রাভাই ল্যাটিসের ব্যাপারগুলো কিরকম কি কি আছে সেইগুলোই পড়লেই হবে, আর এইগুলো তোদের থাকবে হচ্ছে এমএসসি তে থাকবে এগুলো, বেশি ডিটেলসটা। জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার এতে আছে, সিলেবাসে আছে কি ল্যাটিসের মধ্যে? ও 12 এ পড়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ কিছু কিছু পুরোনো জিনিস, বিশেষ করে কেমিস্ট্রির কিছু কিছু জিনিস এখানে তো আবার দেখতে পাবি, দেখে দেখে মনে পড়বে, এবং সেগুলোর আর কি মানে তখন তো জাস্ট মানে অ্যাজ অ্যান ইনফরমেশন পড়েছিলি মেনলি, কিন্তু এতটা এরকম তো ক্লাসিফিকেশন টাইপের পড়িসনি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 32টা পয়েন্ট গ্রুপ, আগের দিন বলছিলাম 32টা পয়েন্ট গ্রুপের মধ্যে 11টা পয়েন্ট গ্রুপে তোর সেন্টার অফ সিমেট্রি থাকে, আর 21টা পয়েন্ট গ্রুপে সেন্টার অফ সিমেট্রি থাকে না। 21 আর 11 32 হচ্ছে তো, হ্যাঁ ওকে। এইবার যাদের সেন্টার অফ সিমেট্রি থাকে, ইন্টারেস্টিং হচ্ছে, এটা শুনলে মনে হবে যে বেশ ভালো সেন্টার অফ সিমেট্রি আছে, কিন্তু যাদের সেন্টার অফ সিমেট্রি থাকে তাদের প্রায় কোনো ভ্যারাইটি নেই, মানে সেরকম কোনো ইন্টারেস্টিং কিছু কাজে লাগবে এরকম কিছু, এরকম কোনো রকম বৈচিত্র্য নেই। বৈচিত্র্য কার আছে? যাদের সেন্টার অফ সিমেট্রি নেই তাদের হচ্ছে অনেক স্পেশালিটি আছে। তাদের কি কি প্রপার্টি দেখা যায়? এক নম্বর হচ্ছে পিজো ইলেকট্রিসিটি। এটা কি কেউ জানিস পিজো ইলেকট্রিসিটি কি? পিজো ইলেকট্রিসিটি শুনেছিস? হ্যাঁ, পিজো ইলেকট্রিসিটি হচ্ছে কোনো একটা মেটেরিয়ালের একটা কিউব নিলি, তুই এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলি, তখন এই দুটো ফেসের মধ্যে একটা এক্স্যাক্টলি একটা ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, মাপলে পরে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে। এটা এই প্রপার্টিটাকে শুনতে যতই নিরীহ মনে হোক না কেন, এটার উপর বেস করেই স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ তৈরি হয়েছে, এবং তার ফলেই আমরা উই ক্যান ভিউ অ্যাটম অ্যান্ড উই ক্যান মুভ অ্যাটম। ওকে, মানে আমরা অপারেট করি অ্যাটমিক স্কেলে, একটা জিনিসকে অপারেট করব, ঠিক আছে? তো অপারেট করতে আমরা জেনারেলি কারেন্ট ইউজ করি, কিন্তু কারেন্ট দিয়ে আমাকে তো কিছু একটা ফোর্স, মানে কারেন্টের সঙ্গে কি বলবো, কারেন্টের সঙ্গে একটা ফোর্সের একটা রিলেশন তো আমাকে এস্টাবলিশ করতে হবে, না হলে আমি অ্যাটমিক স্কেলে কোনো কিছুকে দেখাই বল বা মুভ করা, এগুলো তো কোনোটাই করতে পারবো না। তো সেই কারেন্টের সঙ্গে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালের সঙ্গে মেকানিক্যাল সিগন্যালের যে কানেকশন, সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক। এবার পিজো ইলেকট্রিক প্রপার্টি কিন্তু ওই নন সেন্ট্রোসিমেট্রিক মেটেরিয়ালেরই থাকে, সেন্ট্রোসিমেট্রিকের থাকে না। পিজো ইলেকট্রিকের মধ্যে আবার একটা স্পেশাল টাইপ হচ্ছে, মানে স্পেশাল প্রপার্টি হচ্ছে পাইরো ইলেকট্রিসিটি। আচ্ছা, এগুলো ডিটেলস বলবো না, শুধু নামগুলোই বলছি। পাইরো ইলেকট্রিসিটি, ফেরো ইলেকট্রিসিটি, এগুলো অবশ্য কিছু কিছু সিলেবাস, হ্যাঁ ফেরো ইলেকট্রিসিটি তোদের সিলেবাসে আছে। ফেরো ইলেকট্রিসিটি, ওকে, এটাই পিজো ইলেকট্রিসিটি, পাইরো ইলেকট্রিসিটি, ফেরো ইলেকট্রিসিটি, এই তিনটে প্রপার্টি
এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই সাংঘাতিক রকমের ইউজফুল যে এখন এগুলোর একটা আলাদা নাম হয়ে গেছে, তাদেরকে বলে মাল্টিফেরোইক্স। মানে এখন তুই কোনো এক্সপেরিমেন্টালিস্টকে যদি জিজ্ঞেস করিস বা থিওরিটিশিয়ান যে কি কোন মেটেরিয়াল নিয়ে এখন সবচেয়ে বেশি কাজ হচ্ছে বা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ অফ মেটেরিয়ালস, এক কথায় বলে দেবে মাল্টিফেরোইক্স। মাল্টিফেরোইক্স মানে হচ্ছে পিজো, পাইরো, ফেরো, এই তিনটে প্রপার্টির মধ্যে হয় সবগুলোই আছে বা যে কোনো দুটো আছে বা যে কোনো একটা থাকলে তো একটা ক্যাটাগরিতে পড়েই গেল, আর যদি তিনটেই থাকে তাহলে বা দুটো থাকে তাহলে মাল্টিফেরোইক্স। মাল্টিফেরোইক্স মেটেরিয়াল অসম্ভব রকমের ইম্পর্টেন্ট এবং আর্টিফিশিয়ালি অনেক মাল্টিফেরোইক্স মেটেরিয়াল ক্রিয়েট করা হয়। এখন সায়েন্টিস্টদের একটা ইম্পর্টেন্ট কাজই হলো যে আর্টিফিশিয়ালি বিভিন্ন ধরনের মাল্টিফেরোইক মেটেরিয়াল ক্রিয়েট করা, কারণ তাদের প্রপার্টিগুলো প্রচন্ড ভ্যারাইটি এবং প্রচন্ড ইউজফুল, এবং এই পুরো ব্যাপারটাই আসছে ফ্রম নন সেন্ট্রোসিমেট্রিক মেটেরিয়াল। এগুলো এই কারণে বললাম কেননা টু এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ সেন্টারিং, মানে সেন্টারে অ্যাটম আছে আর সেন্টারে অ্যাটম নেই, এই ব্যাপারটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণেই কিউবিক একটা জিনিস ভাব, কিউবিক ক্রিস্টাল বুঝতে কত সুবিধে। এবার এই যে বডি সেন্টার্ড কিউবিক, এগুলো তো তোরা সম্ভবত একটুখানি জানিস। বডি সেন্টার্ড কিউবিকে কি থাকে, কিউবের সেন্টারে আরেকটা অ্যাটম থাকে। এ বাবা, এটা কিউব হলো। এই হ্যাঁ, তো বডি সেন্টার্ড কিউবে জাস্ট কিউবের ভেতরে আবার আরো একটা অ্যাটম থাকে। তো কথাটা হচ্ছে এটাকে আমি আলাদা করে কেন বলতে গেলাম, আমি তো সিম্পল বলতে পারতাম যে বডি সেন্টার্ড কিউব হচ্ছে একটা কিউবের ভেতরে আরেকটা কিউব, কারণ এটা অ্যাকচুয়ালি তাই। তুই যদি এভাবে পুরো ব্যাপারটাকে কানেক্ট করিস এবং সঙ্গে একটু কল্পনা শক্তি প্রয়োগ করিস, তাহলেই দেখতে পাবি যে বডি সেন্টার কিউব কিছুই না, এটা হচ্ছে দুটো কিউবকে আমি কিউব প্লাস কিউব, দুটো কিউবকে একটার মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছি, কিন্তু একটার সঙ্গে আরেকটা শিফটিং আছে। শিফটিংটা হচ্ছে a/2 i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। বডি ডায়াগোনাল বরাবর i প্লাস j প্লাস k হচ্ছে বডি ডায়াগোনাল, x অ্যাক্সিস x y z, তাহলে i প্লাস j প্লাস k হচ্ছে গিয়ে তোর বডি ডায়াগোনাল, সেটার হাফ। ঠিক আছে, ওই হাফ বরাবর আমি অরিজিন গুলোকে শিফট করেছি, একটা কিউবের মধ্যে আরেকটা কিউবকে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটাকে আমি আলাদা করে কেন বডি সেন্টার কিউব বলে একটা আলাদা ফুটেজ দিতে গেলাম কিসের জন্য, এই সেন্টারিংটাই হচ্ছে সেটার কারণ। যে কোনো ক্রিস্টাল বা ল্যাটিসের সেন্টারে মানে সিমেট্রি আছে বা নেই, বা সেন্টারে অ্যাটম আছে বা নেই, তার উপর বেস করে ওর প্রপার্টি টোটালি চেঞ্জ হয়ে যায়। এই জন্যই রেক্টাঙ্গেলের পাশাপাশি সেন্টার্ড রেক্টাঙ্গেল ভাবা হয়েছে। এবং এবং আচ্ছা, এবং আরো একটা জিনিস বলছি। আচ্ছা, 2 ডাইমেনশনাল ডিসকাশন আমাদের মোটামুটি কমপ্লিট। 3 ডাইমেনশনের ক্ষেত্রে আসছি। ওই যে 32টা পয়েন্ট গ্রুপ বলছিলাম, সেটা তো অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনের আর কি পসিবল নাম্বার অফ পয়েন্ট গ্রুপস। আচ্ছা, এই যে 32টা পয়েন্ট গ্রুপ, সেগুলোকে কোথায় গেল, হ্যাঁ, সেগুলোকে এটা মন দিয়ে দেখ। এই যে ডান দিকে পয়েন্ট গ্রুপস বলে বলা আছে, এখানে কাউন্ট করলে এটা পুরো টোটাল কাউন্ট করলে 32 আসবে, 1 1 বা 2m 2im ইত্যাদি।
আচ্ছা, 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছিলাম যে আলাদা আলাদা পয়েন্ট গ্রুপ মানেই আলাদা আলাদা ল্যাটিস টাইপ নয়। যেমন অবলিক ল্যাটিস 1 ফোল্ড এবং 2 ফোল্ড দুটোকে মিলে অবলিক ল্যাটিস। আমার এই যে ডিফারেন্ট সিস্টেম, এই যে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যে 5টা ইউনিক সিস্টেম পেয়েছি, এটা কিছুই নয়, ইউনিট সেলগুলো ডিফারেন্ট। ঠিক আছে, ইট ইজ দ্য ইউনিকনেস অফ ইউনিট সেল। তো এবার সেটার আন্ডারে একাধিক সিমেট্রি গ্রুপ পড়ে যেতেই পারে। তো এবার 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এটা তো ওপেন করা আছে বোধহয়, হ্যাঁ 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 10টা পসিবল পয়েন্ট গ্রুপ সিমেট্রি, অথচ সেটাকে ভাগ করে তার থেকে আমরা 5টা পসিবল ল্যাটিস টাইপ পাচ্ছি। 10টা থেকে এই যে উপরে লেখা আছে দেখ 10 পয়েন্ট গ্রুপস, কিন্তু 5টা ল্যাটিস, কিন্তু ক্রিস্টাল সিস্টেম 4টে, কেননা রেক্ট্যাঙ্গেল আর সেন্টার রেক্ট্যাঙ্গেল হচ্ছে একই ধরনের ইউনিট সেল। টু ডাইমেনশনে 10টা পয়েন্ট গ্রুপ, কিন্তু 5টা ব্রাভাই ল্যাটিস, কিন্তু 4টে ক্রিস্টাল সিস্টেম। এই ব্যাপারটা ভালো করে বুঝলেই 3 ডাইমেনশনের ব্রাভাইটা একবারেই বুঝে যাবে। 10টা পয়েন্ট গ্রুপ, কিন্তু 5টা ব্রাভাই ল্যাটিস, কেননা ডিস্টিংক্ট নয় সবগুলো, 1 আর 2 ফোল্ড যেমন একই রকম হয়ে যাচ্ছে। আবার 5টা ব্রাভাই ল্যাটিসের মধ্যে 4টে ক্রিস্টাল সিস্টেম। ক্রিস্টাল সিস্টেমের ডিফারেন্ট ক্রিস্টাল সিস্টেম কখন হয়? যখন ডিফারেন্ট ইউনিট সেল শেপ হয়, তখন ইউনিট সেলের শেপ ডিফারেন্ট হলে সেটাকে বলে ডিফারেন্ট ক্রিস্টাল সিস্টেম। তো যেহেতু 5টা ব্রাভাই ল্যাটিসের মধ্যে রেক্ট্যাঙ্গেল আর সেন্টার রেক্ট্যাঙ্গেল, ইউনিট সেলের শেপটা একই, রেক্ট্যাঙ্গেল, খালি মাঝে একটা নতুন অ্যাটম ঢুকলে সেটা সেন্টার। ইউনিট সেলের শেপটা একই, তাই ক্রিস্টাল সিস্টেম হয়ে গেল 4টে। আর 10টা থেকে 5টা কেন হলো? কেননা 1 ফোল্ড 2 ফোল্ড মিলে যেমন একটাই হয়, সেরকম ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও কম্বাইন করে করে এই ব্যাপারটা হলো। ঠিক আছে, এবার এই ব্যাপারটাই 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে? 32টা পয়েন্ট গ্রুপ, 14টা ব্রাভাই ল্যাটিস, 7টা ক্রিস্টাল সিস্টেম। ঠিক আছে, 32টা পয়েন্ট গ্রুপ, ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ পাবি 14টা, ঠিক 2ডিতে যেমন 5টা পেয়েছিলাম। সেখান থেকে আবার ডিস্টিংক্ট ইউনিট সেল শেপ পাবি 7টা। সেই 7টা হচ্ছে 7টা ক্রিস্টাল সিস্টেম, এবং সেগুলো হচ্ছে এগুলো। কোথায় কোথায় গেল? এই যে এই যে ল্যাটিস সিস্টেম 7টা, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, অর্থোরম্বিক, টেট্রাগোনাল, ট্রাইগোনাল, হেক্সাগোনাল, কিউবিক। 7টার আন্ডারে এবার পয়েন্ট গ্রুপগুলো সব কে কার সঙ্গে সুন্দর করে ম্যাচ করে গেছে। এবার একটা জিনিস দেখ, মনোক্লিনিকে 2m 2/m, অর্থোরম্বিকে 2 কিন্তু একটু ডিফারেন্ট সেট, 2 2 2 mm 2 mm। টেট্রাগোনালের দেখ সবই কিন্তু সামথিং রিলেটেড টু 4, সবার মধ্যে একটা করে 4 আছে। ট্রাইগোনাল সবার মধ্যে অ্যাটলিস্ট একটা করে 3 আছে। হেক্সাগোনাল সবার মধ্যেই একটা করে 6 আছে। ঠিক আছে, কিউবিকটা যদিও অত সহজভাবে বুঝতে পারবি না, কিন্তু রাফলি স্পিকিং মানে একই ধরনের পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন, মানে একটা মিনিমাম সিমেট্রি যদি সবারই থাকে আর কি, কমন একটা ফ্যাক্টর, তাহলে কি হচ্ছে ইউনিট সেলের শেপটা সবার, মানে বিভিন্ন পয়েন্ট গ্রুপ সিমেট্রি, কিন্তু ইউনিট সেলের বেসিক শেপটা সবার ক্ষেত্রে একই ধরনের, তাই সেগুলো ঢুকে যাচ্ছে একটাই ল্যাটিস সিস্টেমের আন্ডারে। তাহলে what is the relation between point group, Bravais lattice, crystal system, etc.? The relation is
something like this. 7 crystal system এবং তার মধ্যে যদি সবকিছু করি আমি, রোটেশন, রিফ্লেকশন, ইনভার্সন, এই সমস্ত, তাহলে 32টা পয়েন্ট গ্রুপ 7টা ক্রিস্টাল সিস্টেমের আন্ডারে রোটেশন, রিফ্লেকশন, ইনভার্সন করে 32টা পয়েন্ট গ্রুপ থাকে। 7টা ক্রিস্টাল, এবার ভেরি ইম্পর্টেন্ট, 7টা ক্রিস্টাল সিস্টেমে আমি যদি নতুন পয়েন্ট অ্যাড করি এবং সেন্টারিং করি তাহলে আমি পাই 14টা ব্রাভাই ল্যাটিস। উদাহরণ, কিউবিক সিস্টেম, এটা হচ্ছে একটা ক্রিস্টাল সিস্টেম, কিন্তু তার মধ্যে ব্রাভাই ল্যাটিস কটা আছে? সিম্পল কিউবিক। বডি সেন্টার্ড, বডি সেন্টারে একটা ঢুকিয়ে দিয়েছি। ফেস সেন্টার, প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম ঢুকিয়েছি। বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছিস তাহলে, মানে শুধু সেন্টারে পয়েন্ট অ্যাড করে ব্রাভাই ল্যাটিস গুলো পাওয়া যাচ্ছে ক্রিস্টাল সিস্টেম থেকে। ব্রাভাই ল্যাটিস কিভাবে না, পয়েন্ট অ্যাড করছি, সেন্টার দিচ্ছি, পয়েন্ট অ্যাড করছি, সেন্টারে বসাচ্ছি। পরের দিন যখন ডিটেলে পড়াবো ব্রাভাই ল্যাটিস গুলো, তখন দেখবি প্রত্যেকটা হচ্ছে ব্রাভাই ল্যাটিসের সঙ্গে ক্রিস্টাল সিস্টেমের আর কোনো ডিফারেন্স নেই, জাস্ট পয়েন্ট অ্যাড করছি, সেন্টারে দিচ্ছি। এটা পুরোটাই কেন করছি, ওই যে বললাম সেন্টারিংটা এত ইম্পর্টেন্ট। সেন্টারিং এর জন্য ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। সেন্টারে না বসলে আর কোনো, যেখানেই বসুক অতটাও চেঞ্জ হয় না যতটা এইভাবে হয়। ওকে, এইবার যেটা একদম সিলেবাসের বাইরে, যেটা একদমই পড়তে হবে না, সেটা হচ্ছে স্ক্রু এবং গ্লাইড। ওই যে স্ক্রু, লোকের মাথা স্ক্রু ঢিলে থাকে কিংবা লোকে স্ক্রু টাইট করে। স্ক্রু এবং গ্লাইড নামের আরো দুটো অপারেশন আছে যেগুলো পয়েন্ট গ্রুপের মধ্যে পড়ে না। সেগুলো হচ্ছে তোর ট্রান্সলেশন বা আরো কিছু জিনিস, সবকিছু মিলে মোট কথা বাদ দে, ওই পয়েন্ট গ্রুপ ছাড়া আরো দুটো এক্সট্রা অপারেশন, সেই দুটো অপারেশনকে যদি ব্রাভাই ল্যাটিস এবং পয়েন্ট গ্রুপের সঙ্গে অ্যাড করা হয় তাহলে আমরা পাই 230টা স্পেস গ্রুপ এবং বিশ্বের যত ক্রিস্টাল আছে বা 3 ডাইমেনশনে যতগুলো পসিবল অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট হয় ল্যাটিস টাইপ, সেগুলো কোনো না কোনো ভাবে এই 230টা স্পেস গ্রুপের মধ্যেই কোনো একটা গ্রুপ। So this completes the final classification of 3-dimensional lattice types. ঠিক আছে, এই যে 32টা পয়েন্ট গ্রুপ আর 14 ব্রাভাই ল্যাটিস, এই দুটোকে কম্বাইন করে, বেসিক্যালি এটা কম্বাইনই করলাম আমি, কম্বাইন করলাম, এবং তার সঙ্গে স্ক্রু আর গ্লাইড দুটো আলাদা জিনিস আছে, সেটা এখন বাদ দে, ওইটাকে ধরলে পরে 230, এইটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন, এর বাইরে আর কিছু নেই। এর বাইরে কিছু বার করতে পারলে নোবেল। ঠিক আছে, আচ্ছা, আজকে এতটাই থাক। আর আজকে যেগুলো পড়ালাম সেগুলো কোথাও পাবি টাবি না, ওটা একটু ইন্টারনেটে পেতে পারিস, আর বাকিটা এমনি কোথাও পাবি না। ঠিক আছে, এগুলো এমনি পড়, আর একটু কিটেল বা অ্যাশরফ মার্মিন থেকে একটু উল্টে পাল্টে পরের দিনের জন্য। হ্যাঁ, এইটা একটা তোরা করতে পারিস, সেটা হচ্ছে পরের দিন আমি 14 ব্রাভাই ল্যাটিস, এই 14টা ব্রাভাই ল্যাটিস ডিটেলে পড়াবো। এটা একটু আগে থেকে পড়া থাকলে সহজে বুঝতে পারবি। এটা সব থেকে ভালো আছে অ্যাশক্রফ মার্মিনে, আর কোনো বইতে এটা এত ভালো নেই, ভীষণ ভালো আছে, এবং বড় কথা হচ্ছে মনে রাখার সুবিধা, এখন পড়লে 4 বছর পরেও মনে থাকবে। অ্যাশক্রফ মার্মিন থেকে এটা একবার জাস্ট বুঝে বুঝে পড়ে রাখবি, তাহলে বুঝতে সুবিধা হবে পরের দিন। কারণ এখন তো তোরা আমাকে দেখতে পাচ্ছিস না তো সামনে, এবার এই অবস্থায় সিমেট্রি পড়ানো, আমি কোনো মডেলও দেখাতে পাচ্ছি না ইনফ্যাক্ট, তো এগুলো পড়ানোটা একটু আর কি ডিফিকাল্টি ফেস করছি আমি। একবার একটু পড়ে রাখিস অ্যাশরফ মার্মিন চ্যাপ্টার 7 বোধহয়, 14টা ব্রাভাই ল্যাটিসের খুবই খুবই সুন্দর একটা ডেসক্রিপশন আছে, ওটা একবার জাস্ট বুঝে বুঝে পড়ে আসবি। নেক্সট ক্লাস নেব আমি, এটা নেক্সট ক্লাস নেব হচ্ছে সোমবার নেব, আর রবিবার কোয়ান্টাম হবে। না 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 না, 2D-তে কম, 2D-র হিসাবটা তো, এইটা হচ্ছে 2D-র হিসাব। এই যে 2D-র হিসাব হচ্ছে 10, 5, 4,
স্পেস গ্রুপটা দাঁড়া আমি বলে দিচ্ছি। দাঁড়া স্পেস গ্রুপটা কি, এটা তো 3D। এই যে 17টা স্পেস গ্রুপ উপরে যেটা লেখা আছে। ও নেক্সট স্লাইডে কি ডিটেলস আছে? আচ্ছা এই ডিটেলস তোরা বুঝবি না, কারণ এই সমস্ত অপারেশন গুলো তোরা জানিস না, জাস্ট কিউরিসিটির জন্য বলছি 17টা স্পেস গ্রুপ 2 ডাইমেনশনে। আর এটা হচ্ছে 1 ডাইমেনশনের হিসাব। 1 ডাইমেনশনটা তোরা একটু নিজেরাও ভেবে একটু দেখতে পারিস যে 1 ডাইমেনশনে পয়েন্ট গ্রুপ, ক্রিস্টাল সিস্টেম, ল্যাটিস টাইপ আর স্পেস গ্রুপ হয়তো অতটা যেহেতু ক্লিয়ার না বুঝবে না, কিন্তু বাকিগুলো তোরা একটুখানি ভেবে দেখতে পারিস যে 1 ডাইমেনশন ল্যাটিসের ক্ষেত্রে কি কি পসিবল। এটা হচ্ছে অ্যান্সারটা, যেটা আমি দেখাবো না এখন। ঠিক আছে, তাহলে এইবারে ভাব যে স্ট্রিং থিওরিতে কত 27টা না 54টা ডাইমেনশন থাকে, তাহলে তখন কিরকম হবে ব্যাপারটা, ল্যাটিসের ব্যাপারটা। হ্যাঁ। ও আচ্ছা, ও ব্রায়ান গ্রিন, আচ্ছা আচ্ছা, কিরকম সেটা কিসের উপর ছিল ডাইমেনশন? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বললাম, এই 3 ডাইমেনশনেই মোটামুটি মাথা খারাপ। তো এবার হায়ার ডাইমেনশন মানে সেটা আর বলছি না। আচ্ছা।